আসসালামু আলাইকুম, আপনাদের আবারও স্বাগতম। তো আজকে আমরা পার্ট সি এর অঙ্ক করব। আমি গত ভিডিওতে বলেছিলাম পার্ট সি এর আমরা একটা অঙ্ক দেখব আজকে। সো এটা হচ্ছে পার্ট সি এর একটা অঙ্ক। দেখুন এখানে কি বলছে। আমি এখানে যে অঙ্কগুলো দেখাবো সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় সম্ভাব্য আসার মতো অঙ্ক, সেই জন্য বললাম। এছাড়াও এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে, আমার অঙ্কের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কোশ্চেন করবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, সাধ্যমতো চেষ্টা করব আর কি। যাই হোক, তো দেখুন এখানে the electronic limited furnished you are following information for 2012 when it's produced and sold 1 million unit of a product. সো 2012 সালে যে উৎপাদন এবং বিক্রি হয়েছে 1 লক্ষ ইউনিট প্রোডাক্ট। এখন এটারই একটা ইনফরমেশন দেওয়া আছে এবং এটা হচ্ছে 2012 সালের মধ্যে। সো ম্যাটেরিয়াল 9 মিলিয়ন, ডিরেক্ট ওয়েজ 6 মিলিয়ন, অ্যান্ড পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি 1,20,000, ফ্যাক্টরি ইনডিরেক্ট ওয়েজ থেকে শুরু করে এরকম আছে আর কি। এবং 2013 আছে, তো 2013-এ যে আলাদা ট্রানজ্যাকশন হয়েছে সেটার কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম সেলিং প্রাইস ওয়াজ রিডিউস হয়েছে। এখানে 2012 সালে সেলিং প্রাইস ছিল 31.60 টাকা, 2013 সালে এটা সেলিং প্রাইস দাঁড়িয়েছে 41 টাকা। এখন এখানে কিছু প্রোডাক্টের মানে প্রোডাক্ট ইনক্রিজ হতে পারে 50% ইন 2013 অন অ্যাকাউন্ট অফ এক্সেস ক্যাপাসিটি। এটা প্রয়োজন নেই, এটা একটা আলগা কথা ধরতে পারেন, অতিরিক্ত কথা ধরতে পারেন আর কি, এটা দরকার নেই। এখানে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস প্রাইস অ্যান্ড ওয়েজ রেট উড বি ইনক্রিজ বাই 10% ইন 2013। সো আমরা অঙ্কটা আর কি একটু পড়ে নিলাম হালকা পাতলা, যে জায়গাটা দরকার পড়বে অঙ্কের মধ্যে। সো আমরা যখন অঙ্ক করব তখন এটার সাথে মিলিয়ে নেব, যাতে করে আমরা সব কিছুই ভালোভাবে বুঝতে পারি। সো আমরা আলাদা কোনো সময় নষ্ট করব না। যাই হোক, এখানে তৈরি করতে বলেছে a cost sheet for 2012 showing the cost and profit or loss per unit। এখানে প্রথমত 2012 এর জন্য কস্ট শিট তৈরি করতে বলেছে। সো আমরা কোন অধ্যায় করছি আবার মনে করিয়ে দিই, আমরা করছি কস্ট কনসেপ্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এখানে যে মূল অঙ্কটা, সেই মূল অঙ্কে আমরা এখন প্রবেশ করব। এটা হচ্ছে কস্ট শিট তৈরি করব এখন আমরা। এই অঙ্কের দুইটা করতে হবে, দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে 2013-এর জন্য এবং আরেকটা হচ্ছে 2012 সালের জন্য আর কি, 2012-এর জন্য। সো আমরা প্রথমে 2012-এর জন্য কস্ট শিট তৈরি করব। আসলে কীভাবে তৈরি করতে হবে আমরা দেখি। আসলে সুবিধার্থে আমি আগে অঙ্কটা করে রেখেছি, কারণ এখানে যদি আমি অঙ্ক ভিডিওর মধ্যে করি আসলে অনেক সময় লাগবে বেশি, আর তাছাড়া আমার ভিডিও করতে প্রবলেম হবে, সেজন্য আর কি অঙ্কটা আগেই করে রেখেছি। আপনারা বুঝতেই পারছেন আমি হাত দিয়ে করছি সব কিছু। যাই হোক, সো এখানে দেখুন কস্ট কনসেপ্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন একটা অঙ্ক, 2012 সালের একটা অঙ্ক। এখন অঙ্কটা কীভাবে করব? অঙ্কটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে একটা ফরম্যাটের কথা। এখন এই যে দেখুন, এটাই হচ্ছে সে ফরম্যাটটা। হ্যাঁ, এই ফরম্যাটটা আপনাদের মনে রাখতে হবে। সো ভয় পাবার কিছুই নাই, এটা মুখস্থ করতে হবে না। আপনারা এই অঙ্কটা যেটা দেখাচ্ছি এটা আপনারা 3 থেকে 4 বার করবেন, ফরম্যাট অটোমেটিকলি আপনার হৃদয়ে গেঁথে যাবে, কোনো সমস্যা হবে না। এটা নিয়ে টেনশন করার আসলে কিছুই নাই। হ্যাঁ, সো আসুন আমরা দেখি প্রথমে কিভাবে কি করতে হবে। এখানে আপনারা একটা ঘর তৈরি করবেন, ফাইন, ঘরটা তৈরি করবেন, এটার নাম দিবেন পার্টিকুলার বা ডিটেল, যেটাই হোক। এখানে টাকা দিবেন বা ডিটেল টাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই, টাকা দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। সো এখানে দেখুন ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট ওয়েজ, খেয়াল রাখবেন ম্যাটেরিয়ালের সাথে যখন আপনারা ডিরেক্ট ওয়েজ যোগ করবেন তখন প্রাইম কস্ট হবে। ম্যাটেরিয়ালের সাথে যখন ডিরেক্ট ওয়েজটা যোগ করবেন তখনই এখানে প্রাইম কস্টটা হয়ে যাবে।
এই দুটার যোগফলের সমন্বয় হচ্ছে প্রাইম কস্ট। সো প্রাইম কস্টটা কত বের হলো? 15 লক্ষ। এখানে আমরা ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট ওয়েস্টটা দেখেছিলাম। দেখুন এখানে ম্যাটেরিয়াল 9 মিলিয়ন অ্যান্ড ডিরেক্ট ওয়েস্ট 6 মিলিয়ন, অর্থাৎ 6 লক্ষ এবং 9 লক্ষ। সো এখানে আমাদের ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট ওয়েস্ট 9 এবং 6 লক্ষ আছে, টোটাল 15 লক্ষ। এটাই হচ্ছে প্রাইম কস্ট। ফাইন। এরপরে পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি। এরপরে যেটা হবে আর কি, এটাকে বলা হয় আপনার ফ্যাক্টরি ওভারহেড। আমি নিচে লিখেছি ফ্যাক্টরি ওভারহেড, এটা আপনি চাইলে উপরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে দিতে পারিনি বিধে আমি নিচে দিয়ে দিয়েছি আর কি। যাই হোক, power and electricity, factory indirect wage, other factory expense, detective work and plant repair and depreciation। এই যে পাঁচটা জিনিস এখানে আছে, এই পাঁচটা জিনিসই এখানে দেখুন। power and electricity 1,20,000, factory indirect wage 1,50,000, other factory expense 55,000, detective work, cost of rectification, রেকটিফিকেশন, এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত এখানে 30,000 বসাবেন। অফিস স্যালারি অ্যান্ড এক্সপেন্স, দেখুন অফিস স্যালারি এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স আছে, এগুলোকে বলে কমার্শিয়াল এক্সপেন্স। হ্যাঁ, কমার্শিয়াল এক্সপেন্স আমরা আলাদাভাবে নেব। সেল প্রসিড অফ স্ক্র্যাপ, এখানে দেখেন 20,000 আছে, এটা ফ্যাক্টরি ওভারহেড থেকে সব সময় বাদ দিতে হয়, এটা খেয়াল রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, সেলস প্রসিড অফ স্ক্র্যাপ এটা বাদ দিতে হয়। প্ল্যান্ট রিপেয়ার মেনটেন্স অ্যান্ড ডিপ্রিসিয়েশন, ওকে, অ্যান্ড নেট সেলিং প্রাইস, এটা তো আমরা জানি 31.60 টাকা, মানে 60 পয়সা আর কি। সো আসলে আমরা এখানে দেখি সেল প্রসিড অফ স্ক্র্যাপ, যেটা এটা বাদ দিতে হবে টোটাল কস্ট থেকে, টোটাল ফ্যাক্টরি ওভারহেড থেকে। সোজা কথা, টোটাল ফ্যাক্টরি ওভারহেড, এই টোটালটাকে যোগ দিলে ফ্যাক্টরি ওভারহেড হবে। দেখুন 4,70,000 হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, এটা থেকে যখন আপনি সেল স্ক্র্যাপ বাদ দেবেন তখন ফ্যাক্টরি ওভারহেডটা নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, হয়তো এখন বললেন যে হ্যাঁ যোগ করার পরে তো ফ্যাক্টরি ওভারহেড, আসলে কি এই সবগুলি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের অংশ। ঠিক আছে, সো যখন বাদ দিতে হবে, যা যোগ করার তা যোগ করে তারপর বাদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। সব যোগ করার পরে তারপর সেলস অফ স্ক্র্যাপটা বাদ দিবেন, তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা নির্ণয় হয়ে যাবে। এরপরে যখন ফ্যাক্টরি ওভারহেডটা প্রাইম কস্টের সাথে যোগ দেবেন তখন কি হবে? তখন ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট, হয় ফ্যাক্টরি কস্ট নয় ওয়ার্ক কস্ট, দুটার একটা বসিয়ে দেবেন আর কি। সো প্রাইম কস্ট অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেডে যখন যোগ করব তখন ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট হবে। ফাইন। এরপরে কমার্শিয়াল এক্সপেন্স যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স। এখানে দেখিয়েছিলাম স্যালারি অ্যান্ড সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স অ্যান্ড স্যালারি এক্সপেন্স, এই দুটো নিতে হবে। দুটো যখন যোগ করবেন তখন দুটো যোগ করলে কমার্শিয়াল এক্সপেন্স আসবে। সো কমার্শিয়াল এক্সপেন্স যখন ফ্যাক্টরি ওভারহেডের সাথে যোগ দেবেন তখন টোটাল কস্ট আসবে, টোটাল কস্ট হচ্ছে 2,34,000। সো প্রফিট, এখন প্রফিটটা কীভাবে বের হবে? প্রফিটটা বের করার জন্য আমাদের সেলিং প্রাইস নির্ণয় করতে হবে। সেলিং প্রাইসটা দেওয়া ছিল 31.60 টাকা। দেখুন সেলিং প্রাইস দেওয়া ছিল 31.60 টাকা। এখন আমরা 2012 সালে বিক্রি কত করেছিলাম? উৎপাদন এবং বিক্রি করেছিলাম 1 লক্ষ ইউনিট। তাহলে 1 লক্ষ ইউনিটের সাথে যখন আমরা সেলিং প্রাইসটা গুণ করব তখন আমাদের সেলিং প্রাইসটা চলে আসবে। এখন সেল থেকে যখন কস্ট বাদ দেব তখনই তো আমাদের প্রফিট, এটাই তো সিস্টেম। সকল ব্যয় থেকে যখন আমরা কত বিক্রি করলাম তা বাদ দেব তখনই মাঝখানে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রফিট। সো এটা সিম্পল, ভেরি সিম্পল, এটাই হচ্ছে প্রফিট 8,20,000। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 2012 সালের কস্ট শিট। এবার আমরা করব 2013 এর কস্ট শিট। 2013 এর কস্ট শিটটা আমরা দেখি। এবার আসুন 2013-এ কি বলেছিল? 2013-এ সেলিং প্রাইস বলেছিল যে 31 টাকা হয়ে যাবে, রিডিউস হবে, অর্থাৎ 60 পয়সা রিডিউস হয়ে যাবে। 2012 সালে ছিল 31.60 পয়সা, 2013 সালে হবে 31 টাকা। তো ইট ওয়াজ estimated production that could be increased by 50%, এটা আমি বলেছিলাম, এটা অতিরিক্ত, দরকার নেই এটা।
Material price and wage rate would be increased by 10% in 2013. ম্যাটেরিয়াল প্রাইস এবং ওয়েজের রেট, এটা হচ্ছে রেট, খেয়াল রাখবেন, রেটটা বাড়বে 10%, 2013-এ রেট বাড়বে 10%। ওকে ফাইন। এছাড়া 2013-এ কী বলা আছে আসুন দেখি। An estimated cost sheet for 2013. Okay, fine. You may assume that one 1,50,000 unit would be produced and sold during the 2013. সো এখানে বলা আছে যে আমাকে ধরতে হবে যে 1.5 লক্ষ ইউনিট 2013-এর উৎপাদন এবং বিক্রি হয়েছে। যে এখানে যেরকম 2012 সালে উৎপাদন এবং বিক্রি হয়েছিল 1 লক্ষ ইউনিট, এখানে 50,000 বেশি ধরতে বলেছে আমাকে। ফাইন, বেশি ধরলাম। এখন এখানে দেখুন, ফ্যাক্টরি ওভারহেড would be recovered as a percentage on direct labor। বুঝতে পেরেছেন? ফ্যাক্টরি ওভারহেডটা পার্সেন্টেজ ধরতে হবে ডিরেক্ট লেবারের উপর, অ্যান্ড অফিস অ্যান্ড সেলিং ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অন ফ্যাক্টরি কস্ট। অর্থাৎ অফিস অ্যান্ড সেলিং ওভারহেডটা ফ্যাক্টরি কস্টের ওপর পার্সেন্টেজ ধরতে হবে। এই ব্যাপারটা আমি বোঝাবো অঙ্কের সময়। আসুন আমরা যেহেতু এবার আমরা দেখি কস্ট শিট ফর 2013। দেখুন, ম্যাটেরিয়াল এবং ওয়েজ, এখানে বলেছিল যে ম্যাটেরিয়াল এবং ওয়েজের 10% র্যাট ইনক্রিজ হবে, 10%। সো এখন র্যাটটা আমরা কীভাবে আসলে নির্ণয় করব? এখানে দেখুন, ম্যাটেরিয়াল আমরা এখানে 9 লক্ষ এবং 6 লক্ষ যে বসিয়েছিলাম, এখন এটার র্যাটটা আমরা কীভাবে নির্ণয় করব? কারণ এইখান থেকে র্যাটটাকে বের করতে হবে, কারণ বলেছে আমাদের র্যাটটা 10% বাড়াতে। সো 2012-এর যে র্যাটটা আছে, অর্থাৎ যে র্যাট বা মূল্য, এটার মূল্য থেকে আমাকে 10% বাড়াতে হবে। সেটার মূল্যটা কত? 2012 সালে যে র্যাটটা, ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট ওয়েজের র্যাটটা কত, সেটাই বের করতে হবে। সো আমরা দেখেছিলাম যে এখানে আমরা যত বিক্রি করেছি 1 লক্ষ ইউনিট, এই 1 লক্ষ ইউনিট দিয়ে যখন আমরা এই ম্যাটেরিয়াল বা ডিরেক্ট ওয়েজকে আমরা ভাগ দেব, তখন আমাদের র্যাটটা চলে আসবে। তখন 9 এবং 6 আসবে। 1 লক্ষ দিয়ে যখন আপনি 9 লক্ষকে ভাগ দেবেন, তখন আসবে 9, এবং 6 লক্ষকে দিয়ে যখন 6 লক্ষকে ভাগ দেবেন 1 লক্ষ দিয়ে, তখন আসবে 6। সো এটাই হবে আমাদের র্যাট। ওকে ফাইন। যখন এটা র্যাট হবে, সো এই র্যাটটা আপনারা 10% করবেন। 10% করলে হবে কি, আপনি 90 পয়সা পাবেন র্যাটটা যখন আপনি ধরবেন। সো তখন ওইটাকে আপনি এই র্যাটের সাথে যোগ করবেন, যোগ করলে এটা চলে আসবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এটা খুব সহজ একটা ব্যাপার। প্রথমে কি করবেন? প্রথমে যত বিক্রি হয়েছে, এই যে 1 লক্ষ যেটা আপনারা যেটা বিক্রি হয়েছে 1 লক্ষ ইউনিট দিয়ে এই ম্যাটেরিয়াল এবং ওয়েজকে ভাগ করবেন। ভাগ করলে 9 এবং 6 পাবেন, এবং 9 এবং 6কে আবার আপনারা 10% করবেন। 10% করলে আপনারা পাবেন 9 এবং 6। হ্যাঁ, 9 এবং 6ই পাবেন, অর্থাৎ দশমিক, এটাকে বলে 90 পয়সা এবং 60 পয়সা আপনারা পাবেন। তখন এই 9 এবং 6-এর সাথে আপনারা সেগুলো যোগ করবেন। যোগ করলে আপনারা ঠিক এরকম পাবেন, এই যে 9.9 এবং 6.6, অর্থাৎ এখানে 6.60 টাকা, মানে 6.60 পয়সা এবং 9.90 পয়সা। এটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং ওয়েজের র্যাট নির্ণয়ের পদ্ধতি। 10% যে আমরা ইনক্রিজ করলাম সেটা। ওকে, সো এখন আমাদেরকে বলা হয়েছিল যে 2013 সালে 1.5 লক্ষ ইউনিট উৎপাদন এবং বিক্রি হয়েছে, 1.5 লক্ষ ইউনিট, সেজন্য আমরা 1.5 লক্ষ ইউনিট নিয়েছি। 2012 সালে হয়েছিল 1 লক্ষ ইউনিট। সো এখন এটা করছি 2013 সালের কস্ট শিট। সো সেজন্য 1.5 লক্ষ ইউনিট ধরতে বলা হয়েছে। সো আমরা সেজন্য 1.5 লক্ষ ইউনিট ধরেছি। সো 1.5 লক্ষ ইউনিট যখন আমরা গুণ করলাম, তখন এটা প্রদান করলো। সো আগের মতোই ম্যাটেরিয়াল এবং ওয়েজ যখন আমরা যোগ করব, তখন প্রাইম কস্ট বের হবে। আর এবং এরপরে আমাদেরকে বলা হয়েছিল যে ফ্যাক্টরি ওভারহেড would be recovered as a percentage on কি, as a percentage on direct labor। ঠিক আছে? সো ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজটা রিকভার করতে হবে ডিরেক্ট লেবারের ওপর। হ্যাঁ, ডিরেক্ট লেবারের ওপর। সো আমরা ডিরেক্ট লেবারের উপর করব। এখন ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজটা কীভাবে করবো এটা দেখুন। এখানে ডিরেক্ট লেবার, ওখানে ভুল বলা আছে, আসলে ডিরেক্ট লেবার হবে না, ডিরেক্ট ওয়েজ হবে, কারণ আমরা এখানে ডিরেক্ট ওয়েজ দিয়ে অঙ্কটা করছি। এখানে হবে ডিরেক্ট ওয়েজ। যাই হোক,
ডিরেক্ট ওয়েজ এখানে আছে কত? 6 লক্ষ। ডিরেক্ট ওয়েজ আছে এখানে সো যাই হোক, এখানে দেখুন ফ্যাক্টরি ওভারহেড এখানে ডিরেক্ট ওয়েজের ওপর পার্সেন্টেজ করতে হবে। সো এখানে দেখুন 2013 সালে যে ওয়েজটা আছে এটাকে বলা হয় ডিরেক্ট ওয়েজ, নট ইনডাইরেক্ট ওয়েজ, এটা ডিরেক্ট ওয়েজ। ইনডাইরেক্ট ওয়েজ আবার হবে, আমরা দেখিয়েছিলাম যে ইনডাইরেক্ট ওয়েজটা কোথায় হয়। ইনডাইরেক্ট ওয়েজ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের আওতাধীন। সো ডিরেক্ট ওয়েজ এটা, ডিরেক্ট ওয়েজ কত এখানে দেখুন 9,90,000 ডিরেক্ট ওয়েজ। সো এই ডিরেক্ট ওয়েজের উপর আমাকে পার্সেন্টেজ ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে ডিরেক্ট ওয়েজ। দেখুন এই ডিরেক্ট ওয়েজটা আমি এখানে নিলাম, ফ্যাক্টরি ওভারহেড আর কি 75% ধরতে হবে। এখন 75% এটা কীভাবে ধরব আমরা? আসুন আমরা এই পার্সেন্টেজটা নির্ণয় করি। এখানে দেখুন ফ্যাক্টরি ওভারহেড, এখানে এটা মুখস্থ করার কিছুই নাই, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে আসলে করতে হবে। আপনারা প্রশ্ন করলেই এটা জানা করতে পারেন, আমি সেভাবে দেখাচ্ছি। এখানে দেখুন ফ্যাক্টরি ওভারহেড রিকভার করতে হবে পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার। সো যখন ডিরেক্ট লেবারের উপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে বলেছেন, সো এই ডিরেক্ট লেবারটা থাকবে নিচের দিকে। এই যে দেখুন, আপনারা যখন দাগ টানবেন এটা সহজে মনে রাখার জন্য আর কি। সো ডিরেক্ট লেবারটা হবে নিচে। যখন বলবে ডিরেক্ট লেবারের ওপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে, তখন এই ডিরেক্ট লেবারটা নিচে রাখবেন। অর্থাৎ যেটার ওপর, যে উপাদানের ওপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে বলবে সেই উপাদানটাকে আপনারা নিচের দিকে রাখবেন। এবং যেটা বের করতে বলা হচ্ছে, যেরকম ফ্যাক্টরি ওভারহেডটা বের করতে বলা হচ্ছে, এটাকে রাখবেন আপনারা উপর দিকে, আর গুণ দেবেন 100। এটা পার্সেন্টেজ ক্রিয়েটের জন্য মৌলিক জিনিস, অবশ্যই এটা বসাতে হবে। সো এখন ফ্যাক্টরি ওভারহেড এটা কোথা থেকে নেবেন আপনারা খেয়াল করবেন। এখানে ফ্যাক্টরি ওভারহেডটা যখন আপনি নির্ণয় করবেন, ফ্যাক্টরি ওভারহেডটা তখন 2012 সাল থেকে সব কিছু নেবেন। 2012 সাল। সো 2012 সালের ফ্যাক্টরি ওভারহেডটা কত? 2012 সালের ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে, এই যে ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে 4,50,000। সো আমরা ফ্যাক্টরি ওভারহেডটা নিলাম 4,50,000। আর 2012 সালের ডিরেক্ট ওয়েজটা কত, যেটার উপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে বলা হয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট ওয়েজ। দেখুন এটা হচ্ছে 6 লক্ষ, সেজন্য আমরা 6 লক্ষ নিলাম। ফাইন। এখন আমরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 75% হবে। একইভাবে অফিস অ্যান্ড সেলিংটাও একই রকম। দেখুন এখানে কোথায় গেল, অফিস অ্যান্ড সেলিং ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অন ফ্যাক্টরি কস্ট। এই যে ফ্যাক্টরি কস্টের উপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে বলা হয়েছে, সেজন্য আপনার ফ্যাক্টরি কস্টটাকে নিচের দিকে রাখবেন। একইভাবে এই যে এটার মতো ফ্যাক্টরি কস্টটাকে আপনারা নিচের দিকে রাখবেন, অফিস অ্যান্ড সেলিংটাকে উপরের দিকে রাখবেন, এবং যথারীতি 100 বসাবেন 100 দিয়ে গুণ করার জন্য, এবং আপনারা ক্যালকুলেশন করবেন, তাহলে 20 বের হবে। এখন অফিস অ্যান্ড সেলিংটা যেটা, এটা কত ছিল দেখুন। অফিস অ্যান্ড সেলিং যেটা, এটাকে বলে কমার্শিয়াল এক্সপেন্স। সো এই কমার্শিয়াল এক্সপেন্সটা আমরা 3,90,000 নিয়েছিলাম, ক্যালকুলেশন করেছিলাম। তো এখানে দেখুন অফিস অ্যান্ড সেলিং আছে 3,90,000, এটা উপরের দিকেই। আর ফ্যাক্টরি কস্টটা কত, 19,50,000। আমরা ফ্যাক্টরি কস্টটা বের করেছিলাম কিভাবে, ফ্যাক্টরি ওভারহেডের সাথে যখন প্রাইম কস্টটা যোগ করেছিলাম তখন ফ্যাক্টরি কস্টটা বের হয়েছিল। আপনারা অবশ্যই আমি এখনও বলছি, বারবার বলছি যে এটা মনে রাখবেন যে কোনটার সাথে যোগ করলে কি বের হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে না রাখতে পারলে আপনারা এখান থেকে অঙ্ক দিতে গেলে বিপদে পড়বেন। ফ্যাক্টরি ওভারহেডের সাথে প্রাইম কস্ট যোগ করলে হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। হ্যাঁ, এরপরে কমার্শিয়াল এক্সপেন্সের সাথে যখন ফ্যাক্টরি ওভারহেডটা আপনারা যোগ করবেন তখন বের হবে টোটাল কস্ট। হ্যাঁ, অঙ্কটা যখন বারবার করবেন তখন মনে থাকবে, ঠিক আছে। সো আমরা অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্সটা বের করলাম। এখানে দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট হচ্ছে 19,50,000। এই 19,50,000টা আমরা নিলাম, তাহলে 20% কি বের হলো। সো এখন আমরা বুঝতে পারলাম যে কীভাবে পার্সেন্টেজ ক্রিয়েট করতে হবে। সো ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড অফিস অ্যান্ড সেলিং
অফিস অ্যান্ড সেলিং আমরা ওভারহেডটা নিলাম এর পার্সেন্টেজ অন ফ্যাক্টরি কস্ট। সো ফ্যাক্টরি কস্টের উপর থেকে যেটা নিলাম সেটা ছিল 20% অ্যান্ড ডিরেক্ট ওয়েজের উপর থেকে যে পার্সেন্টেজটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে 75%। এখন এখানে বলা হয়েছে যে ডিরেক্ট ওয়েজ। সো এখন আমরা ডিরেক্ট ওয়েজটা এই পার্সেন্টেজটা কত টাকার উপর ধরবো, এটা হচ্ছে 2013 সালের, এটা হচ্ছে 2013 সালের এই যে ডিরেক্ট ওয়েজ, এই ডিরেক্ট ওয়েজের ওপর থেকে আপনাকে 75% ধরতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এই এই 9,90,000 ওপর ধরতে হবে ফ্যাক্টরি ওভারহেডটা। যখন 75% করবেন তখন এই টাকাটা আসবে 7,42,500 টাকা আসবে। এবং বরাবরই ফ্যাক্টরি ওভারহেড যখন প্রাইম কস্টের সাথে যোগ করবেন তখন কি আসবে বলেন তো? আশা করি পেরেছেন। ফ্যাক্টরি কস্ট আসবে বা ওয়ার্ক কস্ট আসবে, ঠিক আছে। এরপরে অফিস অ্যান্ড সেলিং, অফিস অ্যান্ড সেলিং ওভারহেড। এই অফিস অ্যান্ড সেলিং এই অফিস অ্যান্ড সেলিংটা যে 20% ধরবেন, এই 20%টা কত টাকার উপর ধরবেন? 2013 সাল থেকেই 2013 সাল থেকে আপনার যে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টটা নির্ণয় হয়েছে তার উপরেই ধরতে হবে। কারণ এখানে তো আমাদের বলেছিলই যে ফ্যাক্টরি কস্টের উপর পার্সেন্টেজ ক্রিয়েট করতে, তাই ফ্যাক্টরি কস্টটা এখানে নিতে হবে। আমরা ফ্যাক্টরি কস্ট থেকে পার্সেন্টেজও নির্ণয় করেছি, এখন ফ্যাক্টরি কস্ট থেকে ফ্যাক্টরি কস্টের টাকার উপরেই আমাদের যে পার্সেন্ট নির্ণয় করেছে সে পার্সেন্ট ধরতে হবে। সো ফ্যাক্টরি কস্ট আমরা 2013 সালে কত পেয়েছি? এই যে ফ্যাক্টরি কস্ট 32,17,500। এই 32,17,500 উপরেই 20% ধরতে হবে, তাহলে 6,43,500 হবে। আর যখন আমরা ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যান্ড সেলিংটা যোগ করব তখন কি হবে? টোটাল কস্ট হবে, এই টোটাল কস্টটা এত। এখন প্রফিটটা কত হবে? প্রফিটটা আমি আগেও বলেছি যে সেলিং প্রাইস রিডিউস হয়েছে 31 টাকায়, অর্থাৎ 60 পয়সা কমেছে। এটা আমি বারবার দেখিয়েছি তখন। সো এই 31 টাকা যখন হয়েছে সেলিং প্রাইস, আপনারা তাও দেখুন আরেকবার, এই যে 31 টাকা রিডিউস হয়েছিল এবং এখানে 1.5 লক্ষ ইউনিট ধরতে বলা হয়েছিল। সো আমরা 2012 সালে যেরকম 1 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছিল, 1 লক্ষ ইউনিটের সাথে যখন আমরা এই সেলিং প্রাইস গুণ করে আমরা সেলিং প্রাইসটা নির্ণয় করেছিলাম, ঠিক একইভাবে এখানেও 31 যা রিডিউস হয়েছে এই প্রাইসের সাথে 1.5 লক্ষ ইউনিট যা ধরতে বলা হয়েছে তার সাথে গুণ করলে আমাদের সেলিং প্রাইসটা কি চলে আসবে, অর্থাৎ যা বিক্রি করেছি তা চলে আসবে। এই বিক্রি থেকে আমাদের টোটাল কস্টটা বাদ দিতে হবে। যখন বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে প্রফিট। আমাদের 7,90,000 এটা হচ্ছে প্রফিট। আশা করি 2012 সালের এই অঙ্কটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।